আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। করোনা ভাইরাসের আক্রান্তের হার নেমে এসেছে 6% নিচে। গত 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 5.74%। কমেছে মৃত্যুর সংখ্যাও। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 16 জন, যা গত 8 সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 12 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,734 জনে। এ সময় 13,681টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 785 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,20,690। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 833 জন। মোট সুস্থ হয়েছেন 4,65,279। সুস্থতার হার 89.36%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। এ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা রয়েছে তা বিশ্বের অনেক উন্নত দেশেও নেই বলে জানান তিনি। শীঘ্রই রংপুরে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ উপকেন্দ্র চালু এবং বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের আধুনিকায়ন করার কথাও জানান তথ্যমন্ত্রী। যারা এই করোনা মহামারী শুরু হওয়ার পর নানা শঙ্কা আশঙ্কার কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছিল, সেই বিভ্রান্তি সিরাম ইনস্টিটিউট নিজেরা বিবৃতি দিয়ে গণমাধ্যমে কথা বলে সেটি নিরসন করেছে। একই সাথে ভারতের স্বাস্থ্য সচিবও নিশ্চিত করেছে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে। এছাড়াও ভারতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তিনিও এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন পাবে। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত 12 বছরের উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের মানুষ আর বিএনপির অপশাসনের মৃত্যু উপত্যকায় ফিরে যেতে চায় না। বিএনপি করোনা ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ গত 12 বছরে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন অর্জনের সক্ষমতা ও অপার সম্ভাবনার বস্তুনিষ্ঠ দলিল, যা জনগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন। বিএনপি জামাতের দুঃশাসনে সরকারের সকল খাত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বহদ্দার বাড়ির পারিবারিক জামে মসজিদে জুমার নামাজ শেষে পাহাড়তলী ওয়ার্ড থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। আর বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন হযরত আমানত শাহ মাজার মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচারণায় নামেন পাথরঘাটা থেকে। এছাড়া সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ ওয়ার্ডে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। করোনা ভাইরাসের কারণে গত বছর স্থগিত হওয়া চসিক নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 27 জানুয়ারি। নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন। এছাড়া 41টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন 136 জন। বড় সমাবেশ মিছিল তো এখন তো করা যাবে না, তাই আমি মনে করি এই প্রচারণার মাধ্যমে যাতে ভোটাররাও সুস্থ থাকে, প্রচারণা যারা লিপ্ত থাকবে আমাদের কর্মী বাহিনী তারাও যাতে সুস্থ থাকে, আর প্রার্থী নিজেও যাতে সুস্থ থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার প্রচারণা চালিয়ে যাব। সামনে 27 জানুয়ারি আপনারা আপনাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আপনারা সবাই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন।
রাজধানীর খিলগাঁয়ের নতুনবাগ এলাকার একটি বাসা থেকে প্রায় 85 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র্যাব। অভিযানে বিষ চোরাচালানকারী চক্রের 5 সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সদস্য হিসেবে কাজ করতেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গোপন তথ্যের ভিত্তিতে রামপুরা থানাধীন নতুনবাগের একটি 6তলা আবাসিক ভবনে অভিযান চালায় র্যাব। এ সময় 4 তলার একটি ফ্ল্যাট থেকে প্রায় 85 কোটি টাকা মূল্যের 12 পাউন্ড সাপের বিষ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে তারা। হাতে নাতে ধরা পড়ে পাচারকারী চক্রের 5 সদস্য। র্যাব জানায় বিভিন্ন দেশ থেকে দুর্লভ সাপের বিষ সংগ্রহ করে আন্তর্জাতিক চক্রের হাতে পৌঁছে দিত আটককৃতরা। এই বিষের আনুমানিক মূল্য $10 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 84 থেকে 85 কোটি টাকা। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটি বিশেষ গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে বিধায় অধিক মুনাফার আশায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়ে থাকে। দামি ওষুধ তৈরি ও মাদকদ্রব্যে ব্যবহৃত হয় বলেই বিশেষ গোষ্ঠীর কাছে সাপের বিষের চাহিদা রয়েছে ব্যাপক। বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশে পৌঁছে দেওয়াই ছিল এ চক্রটির কাজ। আমরা যতটুকু জানতে পেরেছি এই বিষগুলো বিভিন্ন রকমের দামি ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়, আর অবৈধভাবে বিভিন্ন রকম মাদকদ্রব্যের সাথে মিশানোর জন্য ব্যবহৃত হয় এবং আরও বিভিন্ন রকমের এটার অবৈধ ব্যবহার রয়েছে। নির্বিঘ্নে পাচার করতেই জব্দ করা বিষ লিকুইড, ক্রিস্টাল ও পাউডার ফরম্যাটে তৈরি করা ছিল। চক্রটির সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। ঢাকার 2 সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিলেও মশক নিধন কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে নতুন ওষুধ আনা হয়েছে। কেউ কাজে অবহেলা করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এবছর ডেঙ্গুর প্রকোপ না বাড়লেও মশার উপদ্রব বেড়েছে নগর জুড়ে। কীটতত্ত্ববিদদের মতে এখন নগরে মূলত কিউলেক্স মশার আধিপত্য চলছে। নগরীতে নিয়মিত ওষুধ ছিটানো হলেও নগরবাসী রেহাই পাচ্ছে না মশার কামড় থেকে। উত্তরের মেয়র জানিয়েছেন, এরই মধ্যে মশার 660টি উৎপত্তিস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে নতুন ওষুধ আনা হয়েছে। মশার উপদ্রব পর্যায়ক্রমে কমানোরও আশ্বাস দেন তিনি। ঢাকা শহরে নর্থে তারা দেখিয়েছে, আমাদের যারা অ্যান্টোমোলজিস্ট আছেন, যে 660টা উৎপত্তিস্থল, ওগুলোকে আমরা চেষ্টা করছি উৎপত্তিস্থলগুলোকে আমাদের অ্যান্টোমোলজিস্ট টিম, আমাদের সিটি কর্পোরেশনের টিম গিয়ে এটাকে মনিটরিং করার জন্য। এই জন্য আমরা 4th জেনারেশনে কিন্তু ওষুধ যেটা ট্যাবলেটটা আমরা নিয়ে এসেছি এবং এটা এনে বিভিন্ন খাল, বিল, বিভিন্ন জায়গায় কিন্তু এই ওষুধটা আমরা ছিটানোর চেষ্টা করেছি প্রথম অবস্থায়। এটা কিন্তু গত বছর কিন্তু ছিল না, এটি একটি নতুন প্রক্রিয়া। স্বাস্থ্য কর্মকর্তারা নগরবাসীকে আশ্বাস দিয়েছেন, কোনো এলাকায় মশার উপদ্রব বেশি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোভিড সিচুয়েশনে গত 9 মাসে আমরা 5টা চিরুনি অভিযান করেছিলাম এবং এখনও আমাদের কিন্তু অপারেশন আমাদের জোরদার আছে। আমরা রেগুলার মনিটরিং করছি। সকালে আমরা লার্ভিসাইড স্প্রে করছি, সন্ধ্যায় বিকেল বেলায় আমরা ফগিং করছি। একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গার কথাও যদি কেউ বলছে, আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে দ্রুততার সাথে আমরা এই লার্ভিসাইড, ফগিং এই কাজগুলো করছি। এছাড়া মশক নিধন কর্মীরা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। যাত্রা শুরুর 1 মাসেরও কম সময়ে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ইউনিটের মাধ্যমে 1724টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। প্রায় 5,500 অভিযোগ এসেছে এই সময়ের মধ্যে। ভার্চুয়াল জগতে নারীর প্রতি সহিংসতা কমাতে নতুন এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ডিজিটাল বাংলাদেশের উৎকর্ষতায় সাইবার স্পেসে নারীর পদচারণা দিন দিন বাড়ছে। একই সাথে ভার্চুয়াল জগতে নারীরা ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে নানাভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। কি সমস্যা আপনার? নাম্বার দিতে পারেন আর ফোনটা ধরতে পারেন না। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিম এসব নারীরা কোনো আইনি প্রতিকার পান না।
সাইবার ওয়ার্ডের সবচেয়ে বেশি ভিকটিম নারী। জরিপ বলছে অনলাইনে শতকরা ৭৫% নারী হয়রানির শিকার হন। এ বাস্তবতাকে সামনে রেখে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ গত ১৬ নভেম্বর পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামের একটি ইউনিট চালু করেন। এটি পরিচালিত হচ্ছে পুলিশ সদর দপ্তরের LIC শাখার অধীনে নারী পুলিশ সদস্যদের দ্বারা। এই ইউনিটের ফেসবুক পেজ ও হটলাইন নাম্বারে যে কোনো নারী তার অভিযোগ জানাতে পারেন। নারীরা সহজেই কোনো কমপ্লেন করতে চান না, বিভিন্ন সামাজিক কারণে, মর্যাদার কারণে, বিভিন্ন কারণে করতে চান না। আবার সেটা যদি হয় কোনো পুরুষ কোনো সার্ভিস প্রোভাইডার, তার কাছে একটা নারী কখনোই স্বচ্ছন্দ বোধ করেন না। সেজন্যই আমরা ইউনিটটি করেছি। এটি একটি ওয়াল উইমেন ইউনিট, যেখানে নারী যারা ভিক্টিমের শিকার হচ্ছেন সাইবার ওয়ার্ল্ডে, তারা আমাদের এই ওয়াল উইমেন ইউনিটের নারী অফিসারের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদের সেবা গ্রহণ করতে পারেন। পুলিশ প্রধান আরও বলেন, যেসব নারীরা সাইবার অপরাধের শিকার হচ্ছেন তারা নতুন এই ইউনিটে অভিযোগ জানিয়ে সেবা নিতে পারবেন। ভিকটিমের পরিচয় গোপন রেখে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা ৫,৩৫৬টি অভিযোগ পেয়েছি এবং এর মধ্যে ১,৭২৪টি অভিযোগ আমরা নিষ্পত্তি করেছি। বাকিগুলো বিভিন্ন প্রক্রিয়ায়, আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে যত এইগুলো আসলে পঞ্জীভূত অভিযোগ এবং সামনের দিনগুলো যত বেশি আমরা কাজ করবো এই অভিযোগগুলো কমে আসবে। পুলিশ প্রধান আরও জানান, সাইবার স্পেসে সবচেয়ে বেশি হয়রানির শিকার হন নারীরা। সুনির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম না থাকায় অনেকে প্রতিক্রিয়ার কোনো ব্যবস্থা না নিয়ে মুখ বুজে তা সহ্য করেন। এই ইউনিট চালু হওয়ার পর এখন থেকে সাইবার অপরাধের শিকার নারীরা সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে মন্দিরের জন্য রাজুকের বরাদ্দ করা জমিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়েছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদ জানিয়ে উত্তরা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্দির নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। তবে বিরোধীরা বলছেন, আলোচনার মাধ্যমে তারা সমাধান চান। মনির হোসেন তপুর রিপোর্ট। ২০১৩ সালে উত্তরা ১৭ নম্বর সেক্টরে প্রতীকী মূল্য ১,০০,০০০ টাকায় রাজুক মহানগর সার্বজনীন পূজা কমিটির উত্তরা শাখাকে ৩৫ কাঠা জমি চূড়ান্ত বরাদ্দ দেয়। এরই মধ্যে জমির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে পূজা কমিটিকে কয়েক দফা স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। কোনো অনুমতি ছাড়াই এই জমিতে তুরাগ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ অবৈধভাবে সাইনবোর্ড টানিয়ে দেয়। শুক্রবার সকালে এই সাইনবোর্ড সরিয়ে পুনরায় প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় লোকজন এসে আবারও কাজে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই জায়গার মুসলিমীয় কয়েকজন লোক এরা এখানে আসছে যে না, এটা নাকি তাদের জায়গা। সমস্ত সনাতন হিন্দু ধর্মীদের এখানে অধিকার আছেন, তারা এখানে আসবেন, তারা পূজার্চনা করবেন, মন্দির দেখভাল করবেন। এখানে আমরা এরা সবাই এক। হামলার মুখোমুখি আছি, তারা অবৈধভাবে আমাদেরকে এই জায়গা দখল নেওয়ার জন্য আমাদেরকে তারা বাধা দিচ্ছে। এখানে সবাই গরিব লোক, যে খেটে খাওয়া মানুষ, জেলে মানুষ ছিল। এখানে তাদের সেরকম সামর্থ্য ছিল না, লেখাপড়া জানা খুব কম লোক ছিল, যার জন্য আমরা রাজুক পর্যন্ত কিন্তু ওই ব্যাপারে আমরা যাইতে পারি নাই। এরা সাইনবোর্ডটা ফেলে দিছে, কাজ শুরু করছে, এই জন্য প্রবলেমটা হয়েছে। যদি মনে করেন এরা সকালবেলা এসে আমাদের গ্রামের লোকজনের প্রতিনিধিদের সাথে কথা বলে এরা সমঝোতা হইতো, তাইলে মনে হয় এই প্রবলেমটা হইতো না। মন্দির নির্মাণে কোনো ধরনের যেন বাধার মুখে পড়তে না হয়, সেজন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছে উত্তরা সার্বজনীন পূজা কমিটি। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। পুলিশের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন IGP ডক্টর বেনজির আহমেদ। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা জানান। এ সময় পুলিশের আইজি আরও বলেন, পুলিশের নিষ্ঠুরতা নিয়ে গণমাধ্যমে আর কোনো সংবাদ হোক তা আশা করি না। ATN বাংলার উপদেষ্টা বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের শাশুড়ি বিলকিস বানু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিলকিস বানু দীর্ঘ প্রায় 25 বছর রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সবশেষ নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে অবসরে যান তিনি।
তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রডের দাম স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খোরশেদ আলম বলেন, গত এক মাসে প্রকারভেদে এমএস রডের দাম টন প্রতি 15 থেকে 20 হাজার টাকা বেড়েছে। এ অবস্থায় রডের দাম স্থিতিশীল না হলে নির্মাণ খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংগঠনের নেতারা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। সিডনিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 242 রানে পিছিয়ে ভারত হাতে আছে 8 উইকেট। এর আগে প্রথম ইনিংসে 2 উইকেটে 166 রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দলের 206 রানে তৃতীয় উইকেট হারায় অজিরা। 9 রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওপেনার মার্নাস লাবুশানে। আরেক প্রান্ত আগলে রেখে দলকে 300 রানের গন্ডি পার করেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের 27তম সেঞ্চুরি তুলে শেষ ব্যাটসম্যান হিসেবে স্মিথ আউট হন দলের 338 রানে। জবাবে 85 রানের মধ্যে রোহিত শর্মা আর শুভমান গিলের উইকেট হারায় ভারত। 2 উইকেটে 96 রান নিয়ে দিনের খেলা শেষ করে সফরকারীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।